স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে। সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারনাজ জুই এবং আমি তাসনিমে জান্নাত অর্থ। রেমিটেন্স প্রবাহ বাড়লেও বাংলাদেশিদের জন্য সংকুচিত হয়ে আসছে বৈদেশিক শ্রম বাজার। করোনার মধ্যে সরকারি হিসেবেই গেল এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত দেশে ফিরতে বাধ্য হয়েছেন 2 লক্ষ শ্রমিক। ছুটি কাটাতে এসে আটকা পড়েছেন অনেকেই, আবার নতুন করে বিদেশে যেতে পারেননি অন্তত 3 লাখ। আর তাই বিকল্প বাজার খোঁজার পাশাপাশি আটকে পড়াদের কর্মস্থলে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টার পরামর্শ বিশেষজ্ঞদের। লাকমিনা জেসমিন সোমা জানাচ্ছেন বিস্তারিত। বৈশ্বিক করোনা দুর্যোগের প্রভাবে মধ্যপ্রাচ্য সহ বাংলাদেশের বড় বড় শ্রমবাজারগুলোতে চাকরি হারাতে থাকেন বাংলাদেশিরা। শুরু হয় অভিবাসী কর্মীদের দেশে ফেরার ঢল। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হিসাবে 1 এপ্রিল থেকে 24 অক্টোবর পর্যন্ত গেল 7 মাসে দেশে ফিরেছেন 2,25,582 জন অভিবাসী কর্মী। এর মধ্যে পুরুষ কর্মী 2 লাখ এবং নারী কর্মী 25,000। বিশেষজ্ঞদের মতে রেমিটেন্স প্রবাহ বাড়লেও সংকুচিত হচ্ছে বৈদেশিক শ্রমবাজার, যেটি দেশের অর্থনীতির জন্য ভয়ঙ্কর হুমকি। এই মানুষগুলো যারা ওখানে আছেন তারা চলে আসবেন বিধায় অনেকে পাঠিয়ে দিচ্ছেন, আর অন্যদিকে যে রিক্রুটিং এজেন্সিরা কোনো ভিসা প্রসেস করতে পারছে না বলে ওই বাজারে ঠেকে যাওয়া টাকাগুলো রেমিটেন্স হিসেবে আসছে। আসলে রেমিটেন্সে কিন্তু একটা বড় বিপদের আশঙ্কা আমাদের রয়েছে। যারা ছুটিতে এসেছেন তারা আটকা পড়েছেন, আর একটু আমাদের কাছে প্রতিনিধি যারা ছিলেন তারা আটকা পড়েছেন। এই দুটি জায়গায় যদি আমরা সেই কর্মী থেকে না পাঠাতে পারি, অবভিয়াসলি সে মাতৃত্ব সংকুচিত হবে। সবচেয়ে বেশি শ্রমিক ফিরেছেন সৌদি আরব থেকে প্রায় 61,000। এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে 60,000, কাতার থেকে 23,000, ওমান থেকে 13,000, মালদ্বীপ থেকে 12,000, মালয়েশিয়া থেকে 10,000 সহ অন্তত 30টি দেশ থেকে ফিরেছেন বাংলাদেশি কর্মীরা। বিকল্প শ্রমবাজার খোঁজার পাশাপাশি দেশে আটকে পড়াদের কর্মস্থলে ফেরানোর উপর বেশি গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেই সাথে শ্রম কূটনীতির উপর জোর দিচ্ছেন তারা। একটা হলো আমাদের শ্রমবাজার, আর একটা হলো আমাদের পোশাক খাত। এই দুই ক্ষেত্রে আমাদের জনমত দল নির্বিশেষে সরকার, বিরোধী দল, অন্যান্য রাজনৈতিক দল এবং সুশীল সমাজ, জনগণ প্রত্যেকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ রয়েছে। কূটনৈতিক ভাবে এটি আমি মনে করি যে আরো বেশি আমাদের প্রক্রিয়া করা উচিত। না হলে এই কর্মী না পাঠাতে পারলে বর্তমানে যেই সংকটে আমরা আছি, আনএমপ্লয়মেন্টের যে প্রবলেমটি আছে সেটি হবে, সোশ্যাল ইমব্যালেন্সটি হবে। গত বছর বাংলাদেশ থেকে কাজ নিয়ে বিদেশে গেছে 7 লক্ষ শ্রমিক, আর এবছর মে পর্যন্ত সেই সংখ্যা ছিল মাত্র 1,81,000। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। দেশের বাইরে থেকে শ্রমিক আসার পরেও বেড়েই চলেছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ। ইতিহাসে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে $41 বিলিয়ন ঘর। করোনার সময় ইতিবাচক রপ্তানি এবং রেকর্ড প্রবাসী রেমিটেন্স রিজার্ভ বাড়াতে ভূমিকা রাখছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া করোনার প্রভাবে আমদানি কমে যাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। সবশেষ কর্মদিবস বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ দাঁড়িয়েছে $41.2 বিলিয়ন। বর্তমান রিজার্ভ দিয়ে প্রায় 10 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলছেন, করোনার সময় রিজার্ভ বৃদ্ধি অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়ক হবে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, রিজার্ভ নিয়ে খুব বেশি সন্তুষ্ট না হয়ে দেশের বাইরে থেকে ফেরত আসা শ্রমিকদের জন্য কর্মসংস্থান তৈরিতে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ বিষয়ে কথা বলতে সরাসরি যুক্ত হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ। ইব্রাহিম খালেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই জানেন, একদিকে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, অন্যদিকে গত 7 মাসে দেশে ফিরে এসেছেন প্রায় 2.25 লাখ কর্মী। এভাবে শ্রমিক ফিরে আসলে রেমিটেন্স প্রবাহে তা কেমন ঝুঁকি বয়ে আনতে পারে? এই অবস্থায় আপনার কি পরামর্শ? ধন্যবাদ। এটা কন্ট্রাডিকশন মনে হচ্ছে, কিন্তু আসলে না। যারা ফিরে আসছেন, একটু আগে আপনার বললেন যে 2 লাখের উপরে, এই লোকগুলো আসার আগে তাদের বিদেশে সঞ্চিত যে টাকাটা ছিল সেটা পাঠায় নিয়ে আগে, সেটিও পাঠিয়ে দিয়েছে। আর যারা আসেনি তারাও তাদের সঞ্চয় থেকে টাকা পাঠিয়ে দিচ্ছে। এই কারণে রিজার্ভের হার বেড়ে যাচ্ছে, যদিও প্রবাসীর সংখ্যা কমে যাচ্ছে। তো এটা কোনো রিডল মনে হতে পারে, আসলে তা নয়। এখন সমস্যাটা অন্য জায়গায়। যারা ফিরে আসছে তাদের কি আবার কি ফেরত পাঠানো সম্ভব হবে? যদি না হয় তাহলে তাদের বিকল্প কর্মসংস্থান কিভাবে হবে? প্রথম কথা, যে বিদেশে পাঠানোর জন্য চেষ্টা করতে হবে
যারা আসছেন তারা তো চেষ্টা করছেন। আর আমাদের বৈদেশিক বাণিজ্য যারা করেন বিভাগ, অর্থাৎ বিদেশি মন্ত্রণালয়ের অধীনে, সেই যারা নাকি আমাদের রাষ্ট্রদূত আছেন, কমার্শিয়াল সেক্রেটারি আছেন, তারা যেন একটু দৌড়ঝাঁপ শুরু করে। কারণ রাষ্ট্রীয় পর্যায়ে যদি যোগাযোগ করা হয়, আমরা যা বুঝতে পারছি মোটামুটি মিডল ইস্ট থেকেই সৌদি আরব, সংযুক্ত আরব প্রজাতন্ত্র, কুয়েত, বাহরাইন, এই কয়েকটা জায়গা, এই জায়গাগুলিতে যদি আমরা ভালো কূটনীতি চালাতে পারি, আমার তো মনে হয় আমরা একটা মুসলিম দেশ, ওই রাষ্ট্রগুলো মুসলিম রাষ্ট্র, এখানে ধর্মের প্রশ্ন না, কিন্তু আমরা সমধর্মীয়, সেদিক থেকে একটা আমাদের বন্ধন তো আছেই। সেই বন্ধনটাকে ব্যবহার করে আমরা যদি বাইরে আমাদের কর্মসংস্থান বাড়াতে পারি। আর দ্বিতীয়ত আমাদের এটাও দেখতে হবে, যদি না পারি তাহলে কি করতে হবে। দেশের মধ্যে তাদের কর্মসংস্থান খোঁজাটা বেশ কঠিন, কারণ জনবহুল একটি দেশ, এখানে এমনি আমাদের কর্মসংস্থান করা নিজেদের মধ্যে অসুবিধা, তার মধ্যে বাইরের থেকে লোক চলে আসলে এটা আরো অসুবিধাজনক হবে। কিন্তু উপায় তো নাই। তবে একটা সুবিধা, যারা ফিরে আসছেন তারা কর্ম বিষয়ে অভিজ্ঞ, কাজ করে আসছেন, সেই জন্য তাদের জন্য একটা ওয়েলফেয়ার ট্রাস্ট ফান্ড আছে আমি জানি এই ওয়ার্কারদের জন্য। সেইখান থেকে খরচ বেশি করা হয় না। আমি মনে করি সেইখান থেকে টাকা নিয়ে এই লোকদের যারা ব্যবসা করতে চান তাদেরকে কিছু মূলধন দেওয়া হতো। এটা লোন না, এটা তাকে একটা প্রাইমারি ক্যাপিটাল দিতে হবে এবং দান হিসেবে দিতে হবে। এরপরে তার যখন ব্যবসা বাড়ানোর জন্য লোন নিতে হবে, তখন তারা ব্যাংক থেকে লোন পাবেন, এবং যারা এই অনুদানটা পাবেন তাদের লোন পাওয়াটা সহজ। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ। দেশের বাইরে থেকে শ্রমিক আসার পরও বেড়েই চলেছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ। বিশেষজ্ঞরা বলছেন, রিজার্ভ নিয়ে খুব বেশি সন্তুষ্ট না হয়ে দেশের বাইরে থেকে ফেরত আসা শ্রমিকদের জন্য কর্মসংস্থান তৈরিতে গুরুত্ব দেওয়া প্রয়োজন। গভর্নমেন্ট যে 2% যে অনুদান দেওয়ার কারণে যে আমাদের ইনফ্লো শুরু হয়েছে, ওইটা মোটামুটি করোনা ভাইরাসের সময়ও কিন্তু এই ফ্লোটা কিন্তু বজায় আছে। এখনো কিন্তু আমাদের ইম্পোর্টটা ওইভাবে বাড়েনি, ইম্পোর্ট এনসিল পেমেন্ট আমাদের ওইভাবে আসেনি। এই দুটোই কিন্তু এফেক্ট বেশি হচ্ছে। দিন দিন বেড়ে যাওয়ার রিজার্ভ যেটার জন্য কাজে যদি না লাগানো হয়, তবে কিন্তু উদ্বৃত্ত রিজার্ভ তেমন কিছু কিন্তু একেবারে সব দিকে খুব ভালো এটা নয়। তার মানে কর্মসংস্থান হচ্ছে না, তার মানে লোকজন আয়ের উৎস কমে যাচ্ছে। অর্থাৎ যেমনি হোক উৎসাহিত করতে হবে। 1 লাখ টাকায় দিনে লাভ 1300 টাকা, গ্রাহক ভাগিয়ে আনলে আরও 10%। যত গ্রাহক তত লাভ, তারপর লাপাত্তা। এমন হটকারী বিজ্ঞাপনের আড়ালে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় মানুষ ঠকাচ্ছেন সোপান নামক MLM কোম্পানি। ব্যাঙের ছাতার মতো রাজধানীতে এমন শতাধিক কোম্পানি MLM ব্যবসার নামে গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে শত শত কোটি টাকা। গত 5 বছরে 20টির বেশি কোম্পানি ধরা পড়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে। 2012 সালে ডেস্টিনি সহ বড় MLM কোম্পানিগুলোকে সরকার আইনের আওতায় আনার পর ধরন পাল্টে যত্রতত্র গজিয়ে ওঠে সব কোম্পানিগুলো ই-কমার্স বা ই-বিজনেস নামে প্রতারণা করে যাচ্ছে গ্রাহকের সঙ্গে। ফখরুল ইসলামের রিপোর্ট। গ্রাহকের লাখ টাকায় দিনে লাভ 1300 টাকা, এরপর আরো গ্রাহক বাগিয়ে আনলে 10% করে লাভ। যত গ্রাহক তত লাভ। কে ছাড়ে এই সুযোগ? হু হু করে 3 মাসেই 1427 গ্রাহক। এই সময় কিছু টাকা লভ্যাংশ দিলেও এক প্রলোভনেই হাতের মুঠোয় প্রায় 15 কোটি টাকা। তা নিয়ে রাজধানীর মিরপুর DOHS থেকে লাপাত্তা হতে বসেছিল সোপান নামে MLM কোম্পানিটি। এবং 1 থেকে 3, 3 থেকে 9, 9 থেকে 27 এইভাবে কিন্তু জিনিসটা ছড়াচ্ছিল। তারা অলরেডি 6 কোটি টাকার উপরে কিন্তু আমাদের বিভিন্ন নিরীহ বিনিয়োগকারীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। গ্রাহকের অভিযোগে গত মঙ্গলবার কোম্পানির 3 সদস্যকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় নগদ 60,000 টাকা, মোবাইল, ল্যাপটপ সহ অন্যান্য সরঞ্জামাদি। প্রতিষ্ঠানের নাম দেওয়া ছিল প্রপার্টিজ লিমিটেড। অর্থ সংগ্রহ করার যে সরকারি যে বিধিবিধান, কোনো কিছুই নাই। তো এটা প্রতারণা করার উদ্দেশ্য নিয়ে এই ধরনের ঘটনা ঘটেছিল। একইভাবে লাখে 10,000 টাকা লভ্যাংশের টোপে প্রায় 15,000 গ্রাহকের 250 কোটি টাকা হাতিয়ে নিয়েছে গ্লোবাল গেইন নামক এই প্রতিষ্ঠান।
ট্যুর অ্যান্ড ট্রাভেলস ব্যবসার মোড়কে বাড্ডা এলাকায় গোপনে এমন নেটওয়ার্ক মার্কেটিং MLM ব্যবসা করে আসছিল কোম্পানিটি। এই বছরেরই আগস্টে র‍্যাব 3-এর অভিযানে কোম্পানির কর্মকর্তা সহ 8 জনকে গ্রেফতার করা হয়। 1 লাখ টাকা ইনভেস্ট করা হয়, মাসে মানে প্রত্যেক দিন 400 থেকে 500 টাকা প্রফিট দিবে। আমি প্রথমে 16,500 টাকা দিয়েছিলাম তহিদুলের মাধ্যমে, আসল টাকা ওরা নিয়ে আর নেই, উধাও হয়ে গেল। বিভিন্ন সময় দেখা যাচ্ছে ইন্টারেস্ট বেশি দেওয়ার কথা বলে অথবা চাকরি বেশি দেওয়ার কথা বলে এই MLM কোম্পানিগুলো বা প্রতিষ্ঠানগুলো তারা সাধারণ মানুষকে ঠকাচ্ছে। সাধারণ মানুষের সচেতনতা খুবই প্রয়োজন এবং একই সাথে মিডিয়া, ল এনফোর্সমেন্ট এজেন্সি তাদেরও আসলে সচেতনতা ক্রিয়েট করা দরকার। 2000 সালের পর প্রথম দেশে MLM ব্যবসা চালু করে ডেস্টিনি সহ বেশ কয়েকটি কোম্পানি। এরপর দেশজুড়ে কয়েক লাখ মানুষের 5,000 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে 2012 সালে ডেস্টিনিকে বিচারের আওতায় আনা হয়। এই ব্যবসা নিয়ন্ত্রণে জারি হয় আইন। বর্তমানে দেশে লাইসেন্স বা ব্যবসাটির কোনো অনুমোদন না থাকলেও আড়ালে প্রতারণা চালিয়ে যাচ্ছে 200-র বেশি MLM কোম্পানি, যাদের প্রধান টার্গেট অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, প্রবাসী অথবা টাকা আছে এমন সাধারণ মানুষ। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিভিন্ন দেশের সামরিক বাহিনীর অজি অস্ত্র ব্যবহৃত হচ্ছে বাংলাদেশে। আইনি প্রক্রিয়া আর বিধি নিষেধ থাকার পরও কিভাবে এসব অস্ত্র বাংলাদেশে আসছে? র্যাবের মিডিয়া উইং পরিচালক বলছেন, অত্যাধুনিক এসব অস্ত্রের সার্বিক বিষয়গুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। .375 সিঙ্গেল ব্যারেল বন্দুক, রিপিটার সেমি অটো বন্দুক, .22, .25, .32, 7mm এর মতো অত্যাধুনিক অস্ত্র। বৈধভাবে এসব অস্ত্র বিক্রি করতে মেনে চলতে হয় আইনি প্রক্রিয়া। অস্ত্র বিক্রি করতে হলে কয়েক ধাপ অনুসরণ করতে হয়। বার্ষিক কর, জেলা প্রশাসক, স্থানীয় থানা, এমনকি মন্ত্রণালয় থেকে অনুমতির ছাড়পত্র পেলেই মেলে বৈধ অস্ত্রের লাইসেন্স। গেল 20 আগস্ট মোহাম্মদপুর থেকে অত্যাধুনিক উজি পিস্তল সহ এক মাদক কারবারি আটক হওয়ার পর আলোচনায় আসে উজি অস্ত্র। অস্ত্র ব্যবসায়ীরা বলছেন, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই একজন লাইসেন্সধারী অস্ত্র বহন করতে পারেন। দাবি করেন, বৈধ ব্যবসায়ীদের কাছ থেকে উজি বিক্রি হচ্ছে না। অনেক বিধিনিষেধ এবং অনেকগুলো স্তর পার হয়ে তারপরে একটা বৈধ অস্ত্র প্রকিউর করতে হয়। আমরা কখনো আন্ডারওয়ার্ল্ড বা অবৈধ কোনো ব্যবসায়ীর সাথে আমরা কখনো ব্যবসা করি না, কাজে এটা ঠিক বলতে পারবো না। তবে তারা তাদের নিজস্ব পদ্ধতিতে, নিজস্ব পন্থায় তারা এটা করে। ডিসিকে দেওয়া হয় এক কপি, ডিসি আবার হোমে এক কপি পাঠিয়ে দেওয়া হয়, তারা মনিটর করে। ডিসি অফিসে একজন ম্যাজিস্ট্রেট আছে, ওসি আমসের, উনি এটা তদারক করেন। সিটিএসবিতেও একজন এএসপির নেতৃত্বে অল ওভার বাংলাদেশে এটা যাচ করা হয়। আর আলোচিত অত্যাধুনিক উজি পিস্তল সম্পর্কে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান র্যাব। যে অস্ত্রগুলি আইনি কাঠামোর ভেতর দিয়ে বাইরে থেকে বাংলাদেশে আমদানি করা হয়ে থাকে, এর বাইরে আর কোন ধরনের কোন অস্ত্র বাংলাদেশে আসছে কিনা এই বিষয়টা নিয়ে র্যাব দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। সাম্প্রতিক যোগাযোগের মাধ্যমে যে খবরটি প্রকাশিত হয়েছে, এই বিষয়টি নিয়েও র্যাব তাদের নজরদারি এবং প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম অব্যাহত রেখেছে। এইসব অস্ত্রের উৎস জানতে মাঠে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। এলাকার দুস্থ মানুষের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, সবাই মিলে কাজ করলে দেশের দারিদ্র্য থাকবে না। মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীন মানুষদের জন্য সচিবদের তৈরি করা বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এদিকে কমিউনিটি পুলিশ ডে উপলক্ষে দেয়া পৃথক এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, দেশের পুলিশ জনতার পুলিশে পরিণত হবে। জানাচ্ছেন শালী জয়। জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের প্রত্যেক গৃহহীন মানুষের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেয় সরকার। সেই উদ্যোগে সামিল হলেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও। সরকারের 80 জন সচিব ও সিনিয়র সচিব নিজ নিজ এলাকায় গৃহহীনদের জন্য নির্মাণ করে দিলেন 160টি পাকা বাড়ি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হল চাবি হস্তান্তর অনুষ্ঠান। গণভবন থেকে অনুষ্ঠানের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিত্তশালীদের আহ্বান জানান দুস্থ মানুষের কল্যাণে কাজ করতে। শুধু নিজে ভালো থাকবো, নিজে সুন্দর থাকবো, নিজে আরাম আয়েশে থাকবো, আর আমার দেশের মানুষ, আমার এলাকার মানুষ তারা কষ্টে থাকবে, এটা তো মানবতা না, এটা তো হয় না। প্রত্যেকের কাছে আমার এটা অনুরোধ থাকবে যে আপনারা যারা নিজ নিজ স্কুলে পড়াশোনা করেছেন, সব স্কুলগুলো একটু উন্নয়নের জন্য কাজ করেন। আপনি যে 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 গ্রামে জন্মগ্রহণ করেছেন সেই গ্রামে
যে কটা মানুষকে পারেন সহযোগিতা করেন, সবাই মিলে সম্মিলিত কাজ করলে পরে তাহলে এদেশের দারিদ্র্য থাকবে না। শেখ হাসিনা বলেন, করোনার কারণে কিছুটা স্থবির হলেও উন্নয়নের লক্ষ্য থেকে সরে যায়নি সরকার। যদিও করোনা ভাইরাসের কারণে হয়তো অনেক কাজ থমকে গেছে, তারপর আপনারা দেখেছেন আমরা কিন্তু বসে নেই। এই করোনা ভাইরাসের মধ্যে আমরা একেবারে গ্রাম পর্যায়ে মানুষের কাছে যেন আর্থিক সহায়তা পৌঁছায়, আমরা সেই চেষ্টাও করে যাচ্ছি। মাত্র 10 টাকায় আমরা চাল দিচ্ছি, যা হয়তো বিনা পয়সায় দিচ্ছি, যেভাবে পারি আমরা সহযোগিতা করে যাচ্ছি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগে দেশের প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি যদি একটু কিছু করে যেতে পারি মানুষের জন্য, এটাই আমার জীবনের সার্থকতা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় সব পক্ষের গাফিলতি ছিল বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। শনিবার নারায়ণগঞ্জে সিআইডির দফতরে সংবাদ সম্মেলন করেন বিশেষ পুলিশ সুপার নাসির উদ্দিন। মসজিদে বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত করছে সিআইডি। এদিকে তল্লার বাইতুল সালাত জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শুক্রবার রাতে তল্লার রেলগেট এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই বিস্ফোরণের ঘটনায় আর কারো গাফিলতি রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন গোয়েন্দারা। গত 4 সেপ্টেম্বর রাতে এশার নামাজের সময় বিদ্যুতের শর্ট সার্কিট ও গ্যাসের পাইপের লিকেজ থেকে মসজিদে বিস্ফোরণে প্রায় অর্ধশত মুসল্লি দগ্ধ হন, মারা যান 34 জন। গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গাফিলতি পেয়েছি, আমরা ডিবিডিসির গাফিলতি পেয়েছি এবং আমরা মসজিদ কমিটিরও তদ্রূপ গাফিলতি পেয়েছি। তো আমরা সেই আলোকে এবং তারই সূত্র ধরে গতকাল রাত্রে মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুর মেম্বারকে গ্রেফতার করেছি এবং তার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। কিশোরগঞ্জে ট্রিপল মার্ডারের ঘটনায় হত্যার দায় স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে নিহতের ছোট ভাই দিন ইসলাম। শনিবার বিকেলে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাকিম আব্দুল নূরের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারকৃত অপর 3 আসামির 10 দিনের রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত আগামীকাল রবিবার শুনানির দিন ধার্য করেছেন। এর আগে গতকাল রাতে নিহত আসাদের ছেলের দায়ের করা মামলায় 4 জনকে গ্রেফতার দেখানো হয়। বৃহস্পতিবার রাতে কটিয়াদির বনগ্রাম ইউনিয়নের জমসাইট গ্রাম থেকে আসাদ মিয়া, তার স্ত্রী পারভিন আক্তার ও তাদের 8 বছর বয়সী ছেলে লিওনের মাটি চাপা লাশ উদ্ধার করে পুলিশ। আসাদ তার ছোট ভাই, সে মুখ্য ভূমিকা পালন করেছে, সে আলোকে সে আমাদের কাছে স্বীকার করেছে, আদালতও সেইটা স্বীকারোক্তি দিয়েছে। টাঙ্গাইলের বাসাইলে সালিশি বৈঠকে এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেলে নিহত মুক্তিযোদ্ধার ছেলের দায়ের করা মামলায় অভিযুক্ত লিটন ও উজ্জ্বলকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। কয়েকদিন আগে পুকুরের মাছ নিয়ে মুক্তিযোদ্ধা লতিফ খানের সাথে প্রতিবেশী আবু খান ও তার ছেলে পাভেল এবং পারভেজের কথা কাটাকাটি হয়। মীমাংসার জন্য শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খানের বাড়িতে সালিশি বৈঠক বসে। প্রত্যক্ষদর্শীরা জানান, সালিশের এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষ আবু খান ও তার ছেলেরা মিলে লতিফ খানকে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মুক্তিযোদ্ধা লতিফ খানকে মৃত ঘোষণা করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে রেসপন্স করেছে এবং তার পোস্টমর্টেম করানো হয়েছে। ইতিমধ্যে তার পক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং এই মামলায় 2 জন আসামিকে, এজাহারভুক্ত আসামিকে বাসাইল থানা পুলিশ গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। নভেম্বরের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিক উৎপাদনে যাচ্ছে বসুন্ধরার বিটুমিন প্ল্যান্ট। বিটুমিন প্ল্যান্ট পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলীরা। বলেছেন, এই প্ল্যান্ট উৎপাদনে গেলে বিদেশ থেকে আর বিটুমিন আমদানির প্রয়োজন হবে না বাংলাদেশের, বরং মানসম্মত বিটুমিন বিদেশেও রপ্তানি সম্ভব হবে বলে মত তাদের। কেরানীগঞ্জ থেকে প্লাবন রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন শেখ জালাল।
মানসম্মত বিটুমিন উৎপাদনের লক্ষ্যে চলতি বছরের 22শে ফেব্রুয়ারি জমকালো এমন আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট। তারপর কেটে গেছে 8 মাস। এই পুরো সময়ে আনুষ্ঠানিকভাবে বিটুমিন উৎপাদনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। শনিবার কেরানীগঞ্জের এই বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট পরিদর্শনে আসেন সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীরা। প্রথমে ছোট্ট প্রেজেন্টেশনের মধ্য দিয়ে বসুন্ধরা বিটুমিন প্ল্যান্টের লক্ষ্য, উদ্দেশ্য ও সক্ষমতা তুলে ধরা হয়। আমরা যেটা বাড়তি নিয়ে এসেছি বা নতুন, সেটা হলো 60-70 SBS পলিমার বেস বিটুমিন, যেটা আমাদের দেশে সম্পূর্ণভাবেই নতুন, এর আগে কখনো ব্যবহারও হয়নি এবং এটা ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমরাই প্রথম ভূমিকা নিচ্ছি। পরে বেসরকারি খাতে বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট ঘুরে দেখেন সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীরা। পরিদর্শন করেন উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ, ঘুরে দেখেন পরীক্ষাগার, মান নিয়ন্ত্রণ কক্ষ এবং বুড়িগঙ্গা নদীর তীরে নির্মিত বসুন্ধরার নিজস্ব জেটি এলাকা। পরিদর্শন শেষে বিটুমিন উৎপাদনের এই পুরো আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেন সড়ক ও জনপথ বিভাগের টেকনিক্যাল সার্ভিসেস উইং এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। যে 3/4 বিটুমিন, এই বিটুমিনটা আসে ইম্পোর্টেড হয়ে। এখন এই ইম্পোর্টেড বিটুমিনের কোয়ালিটি নিয়ে সবসময়ই সন্দেহ আছে, যেটা নিয়ে আমরাও উদ্বিগ্ন। এখানে আমরা যে প্রোডাকশন লাইন আপনাদের প্রেজেন্টেশনে যে জিনিসটা আমরা দেখলাম, 4 লক্ষ টন বিটুমিন মানে অ্যাটলিস্ট ফার্স্ট ফেজেই তৈরি করা সম্ভব, যেটা বাংলাদেশের ডিমান্ডের সমান। এ সময় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সহকারী অধ্যাপক ডক্টর নাজমুস সাকিব বলেন, বসুন্ধরার এই উদ্যোগের ফলে বাংলাদেশ খুব শিগগিরই মানসম্মত বিটুমিনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে। এটা খুব ভালো একটা রপ্তানির উৎস। কারণটা হলো আমার জানা মতে আশেপাশের কোনো দেশই যেই কোয়ালিটি পলিমার মডিফাইড এবং পারফরমেন্স গ্রেড বিটুমিন তৈরি করার কথা বলা হচ্ছে, সেই কোয়ালিটি এবং সেই স্পেসিফিকেশন বিটুমিন তৈরি করে না। দেশের বাইরেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বসুন্ধরা বিটুমিন খুব ভালো হেল্প করবে। বাংলাদেশের বিটুমিন চাহিদার 90% এখন আমদানি করতে হয় বিদেশ থেকে। এই বিটুমিন বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। একই সঙ্গে বাংলাদেশের সড়ক হবে আরও বেশি টেকসই, মানসম্মত। প্লাবন রহমান, নিউজ 24, কেরানীগঞ্জ। সাংবাদিক সময় হলো একটি বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার সংবাদ। পাশাপাশি এলাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা প্রশাসকরা অভিযোগ না শুনলে সরাসরি ডিএমপি কমিশনারকে জানানোর আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার। শনিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং ডে 2020 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এসব কথা বলেন। সারা দেশে কমিউনিটি পুলিশিং ডে 2020 উদযাপিত হচ্ছে। এবারের দিবসটির প্রতিপাদ্য মুজিব বর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র। এর আগে কমিশনার কমিউনিটি পুলিশের কর্মকাণ্ডে অবদানের জন্য মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। আমরা চাই আপনি যেন আমাকে ভয় না করেন, পুলিশ যাতে জবাবদিহিতামূলক পুলিশ হয়, সেটার জন্য আমাদের যার যেখান থেকে যতটুকু ভূমিকা রাখার সুযোগ আছে আমরা সে ভূমিকাটা রাখি। বাড়তি দামে আলু বিক্রি করায় রাজধানীর মোহাম্মদপুরের 7 আড়তদারকে মোট 4,30,000 টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেটে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে 7টি প্রতিষ্ঠানকে 4,30,000 টাকা জরিমানা করা হয়। ম্যাজিস্ট্রেট বলেন, মোহাম্মদপুর কৃষি মার্কেটের কিছু অসাধু ব্যবসায়ী সরকারের আদেশ না মেনে বেশি দামে আলু বিক্রি করছেন, এমন অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পাইকারিতে আলুর 30 টাকা কেজি বিক্রি করার কথা, কিন্তু বাজারে এরা 40 থেকে 42 টাকায় বিক্রি করছে বলেও জানান তিনি। এবার মার্কিন নির্বাচন প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে আগাম ভোটের জন্য আবেদন করেছিলেন অসংখ্য ভোটার। তবে নির্বাচনের মাত্র কয়েকদিন আগে প্রায় 10,000 ব্যালটের হদিস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এদিকে হোয়াইট হাউসের চাবি পেতে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত দুই দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। শুক্রবার মধ্য পশ্চিমাঞ্চলীয় ব্যালট গ্রাউন্ড স্টেটগুলোতে নির্বাচনী ক্যাম্পেইন করেন তারা। ওই দিন ভোটারদের দলে ফিরাতে প্রেসিডেন্ট ট্রাম্প মিনেসোটায় র্যালি করেন। বাইডেনও ভোট প্রার্থনা করে ক্যাম্পেইন করেন উইসকনসিন ও আইওয়া স্টেটে।
তবে প্রচারণায় করোনা মোকাবেলা, মধ্যপ্রাচ্য অভিবাসন নীতি সহ নানা ইস্যুতে ট্রাম্প ও বাইডেনকে ভিন্ন ভিন্ন অবস্থানে দেখা যায়। হলো আরো একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত সন্ধ্যা ৭টার সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। কোভিড-19 মহামারীতে চাহিদা ও সরবরাহ সংকটে মন্দা দেখা গেছে প্রায় সব খাতেই। থমকে গেছে বৈশ্বিক ব্যবসা বাণিজ্য। তবে বিপরীত চিত্রও দেখা গেছে কিছু ক্ষেত্রে। ঘরে অবস্থানের বাধ্যবাধকতায় অনলাইন ভিত্তিক বাণিজ্য জোয়ার তৈরি হয়েছে। হোম অফিসের যুগে যে দৃশ্য বেশি দেখা যাচ্ছে তা হলো গ্রাহকের দোরগোড়ায় পণ্য পৌঁছে দেওয়ার জন্য ডেলিভারি ভ্যানের চলাচল। Amazon.com-এর মতো ই-কমার্স কোম্পানিগুলো ডেলিভারি ট্রাকের আনাগোনা এখন সর্বত্র দৃশ্যমান। ভোক্তারা এখন অনলাইন শপিংয়ের দিকেই বেশি ঝুঁকছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। তুরস্কের এজিয়ান সাগরের উপকূলীয় এলাকা এবং গ্রিসের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। এছাড়া আহত হয়েছেন ৮ শতাধিকেরও বেশি মানুষ। শুক্রবার আঘাত হানা ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন জায়গায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। আর ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে এরই মাঝে তুরস্কের পশ্চিম উপকূলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে ক্যাটাগরি ৫ মাত্রার ঘূর্ণিঝড় গনি। এরই মাঝে কয়েক লাখ মানুষকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যা ৭টার সংবাদ। ক্ষুদ্র বিনিয়োগকারীদের সরকার প্রোটেকশন দেবে, এই ধরনের ধারণা থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। পুঁজিবাজারে যারা বিনিয়োগ করবে তাদের জেনে শুনে বিনিয়োগ করতে হবে। শনিবার দুপুরে পুঁজিবাজার নিয়ে আয়োজিত এক ওয়েবিনারে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। ওয়েবিনারটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিজম ফোরাম CMJF। সালমান ফজলুর রহমান বলেন, নতুন কমিশনের নেতৃত্বে বড় ধরনের সংস্কার করা হচ্ছে। পুঁজিবাজারকে টেকসইভাবে এগিয়ে নেওয়ার কাজ চলছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চতুর্থ সহ সভাপতি পদে নির্বাচনে তাবিদ আওয়ালকে 63 থেকে 67 ভোটের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সহ সভাপতি পদে জয় পেয়েছেন মহিউদ্দিন আহমেদ মহি। জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মহি জানান, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ফুটবল উন্নয়নে কাজ করবেন তিনি। এদিকে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার। করোনা থেকে সেরে উঠেছেন জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ ফরওয়ার্ডের করোনা ভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে শুক্রবার। পরীক্ষায় নেগেটিভ ফল আসায় ৩৫ বছর বয়সী এই ফুটবলারকে এখন আর আইসোলেশনে থাকতে হচ্ছে না। গত ১৩ অক্টোবর জাতীয় দলের সঙ্গে থাকার সময়ে করোনা ভাইরাস পজিটিভ হয়েছিলেন রোনালদো। এই সময়ে পর্তুগালের হয়ে একটি এবং চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে লড়াই সহ জুভেন্টাসের ৪টি ম্যাচে খেলতে পারেননি তিনি। দর্শক, এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।